রক্তিম, এই রক্তিম। হ্যাঁ স্যার, বলুন। এই ফাইলের মধ্যে কালকের প্রেজেন্টেশনটা আছে। কাল স্যার আসলে স্যারকে এটা দিয়ে দিও। কাল আমার আসতে একটু দেরি হতে পারে। আচ্ছা স্যার। তোমার কাজ হয়ে গেছে? বাড়ি যাবে কখন? এই তো স্যার, হয়ে গেছে, আর একটু পরেই যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে গেলাম। গুড নাইট। গুড নাইট। আরে এত রাত হয়েছে, এখনো পরেশ কাকার দোকান খোলা? মাথাটা যা ধরেছে, এক কাপ চা হলে মন্দ হয় না। কাকা, চা হবে নাকি? হ্যাঁ বাবা, দাঁড়াও দিচ্ছি। কি ব্যাপার কাকা, আজ এত রাত পর্যন্ত দোকান খোলা? এই সবেমাত্র দোকানটা বন্ধ করছিলাম, ঠিক তখনই তুমি এলে। চাটা তোমার ভাগ্যেই ছিল। তোমাকে একটা কথা বলি বাবা, তুমি তো বেশিরভাগ সময় রাতে যাতায়াত করো। এখনকার যা সময় পড়েছে, চোর চিটিংবাজদের উৎপাত খুব বেড়েছে, তাই সাবধানে যাতায়াত করো। আচ্ছা কাকা। আমি হলাম অনিকেত মল্লিক। গত 3 বছর মতো হলো আমি একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে কাজ করি। এই কাজ করে আমি বেশ ভালো মতো ইনকাম করি। আমার বাড়ি বর্ধমানে, তবে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়াশোনার জন্য কলকাতায় চলে আসি। তারপর থেকে এখন কলকাতাতেই থাকি। আরে কে মশাই আপনি? অন্ধ নাকি? এক্ষুনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে কি হতো? দাদা, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন? আমার বউ সামনের হাসপাতালটায় ভর্তি। আমি রক্ত জোগাড় করতে এসেছিলাম, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আমাকে একটু সামনের হাসপাতালটায় ছেড়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, বসুন। নিন দাদা, হসপিটাল চলে এসেছে, নামুন। কই নামুন। আমি পেছন ঘুরে দেখলাম গাড়ির পেছনের সিটে কেউ নেই, গাড়িতে আমি একা। এটা কি করে সম্ভব? লোকটা তো কোথাও নামেও নি, তাহলে গেল কোথায়? আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। বেশি দেরি না করে জলদি গাড়ি চালিয়ে বাড়ি চলে আসলাম। এতক্ষণে আসার সময় হলো তোমার? রাত কত হয়েছে দেখেছো? এ কি, তোমার চোখ মুখের এমন অবস্থা কেন? আমাকে এক গ্লাস জল দাও আগে। নন্দিনীকে সমস্তটা খুলে বললাম, কিন্তু ও কিছুই বিশ্বাস করলো না। আরে, তুমি হয়তো ভুলে গেছো, লোকটা হয়তো অন্য কোনো জায়গায় নেমে গিয়েছিল। তোমার মনের ভুল। এমনিতেই এই কদিন ধরে অনেক খাটাখাটনি যাচ্ছে তোমার। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার বাড়ছি। রক্ত, রক্ত, রক্ত। কোথায়? কোথায় রক্ত? ওই তো। ওই দেখো, ভালো করে দেখো, কোথাও কোনো রক্ত নেই। কিরে, ঘুমাচ্ছিস? আমার ঘুমে কেড়ে নিয়ে তুই ঘুমাচ্ছিস? ঘুমা ঘুমা, ভালো করে ঘুমা। আর কদিন বাদেই তো তোকে যেতে হবে আমার সাথে। না, আমি যাব না, আমি যাব না, আমি কোথাও যাব না। এ কি, কি হলো তোমার? এমন ভাবে চিৎকার করলে কেন? আমি যাব না, আমি কোথাও যাব না। যাবে না? কোথায় যাবে না? আমার মনে হয় তুমি কোনো স্বপ্ন দেখেছো। ঘুমিয়ে পড়ো। বৌদি, অনিকেত বাড়ি আছে? না সোমনাথ দা, ও তো একটু আগেই অফিসে বেরালো। আচ্ছা, আমি কাল রাত থেকে ওকে ফোন করছি, ওর সাথে আমার একটু দরকার ছিল, কিন্তু ও তো ফোনই ধরছে না। কাল রাত থেকে ও কেমন যেন আচরণ করছে সোমনাথ দা, ভুল ভাল বকছে। কাল থেকেই না ওকে খুব অস্বাভাবিক লাগছে। আজকে তো অফিসেও যেতে চাইছিল না, অফিস থেকে ফোন করাতে তারপর অফিসে গেল। আচ্ছা বৌদি, আমি দেখছি ওর সাথে কথা বলে হঠাৎ কি হলো। আরে, পল্টু কাকার চায়ের দোকানে ওটা অনিকেত না? এই সময় ও এখানে কি করছে? আরে অনিকেত, তুই এইখানে এই সময় কি করছিস? আমি সকালে তোর বাড়ি গিয়েছিলাম, তোর সাথে দরকার ছিল তাই, কিন্তু বৌদি বলল তুই নাকি অফিস গিয়েছিস, এখনো বাড়ি যাসনি তুই? আমি আর বাঁচব না, আমাকে আর বাঁচতে দেবে না সোমনাথ। কি বলছিস জাতা? কে বাঁচতে দেবে না? জানি না,
তবে ও আমাকে নিয়ে যাবে। কালও আমার স্বপ্নে এসেছিল, কি বিচ্ছিরি চেহারা। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি চল, তোর রেস্টের প্রয়োজন। সেই রাতের পর থেকে আমার আর কোনো কিছুতেই মন বসে না। মনে হয় আমার চারপাশে সবসময় কেউ আমাকে ছায়ার মতো পিছু করে। বাইরে বেরোলেই মনে হয় আমি আর ঘরে ফিরবো না। তাই আস্তে আস্তে আমি নিজেকে ঘরবন্দি করে দিলাম। দেখুন মিসেস মল্লিক, আজ 12 দিন হয়ে গেল, অনিকেত এখনও অফিসে আসছে না। এভাবে চলতে থাকলে আমরা কিন্তু ওকে আর কাজে রাখতে পারবো না। আপনি ওকে বোঝান, এত ভালো মাইনের কাজ যেন না ছাড়ে। আচ্ছা ঠিক আছে স্যার। দেখুন সোমনাথ বাবু, সমস্ত রিপোর্টই তো দেখলাম, সব কিছুই তো নর্মাল আছে। আমার মনে হয় না এই রোগের আর কোনো চিকিৎসা আছে বলে। ভালোই হয়েছে আপনার অনিকেত বাবুকে নিয়ে আসেননি, এটা পুরোপুরি মানসিক দিকে চলে গেছে। আপনারা একটা কাজ করতে পারেন, অনিকেত বাবুকে কিছু মাসের জন্য রিহাবে পাঠানোর ব্যবস্থা করতে পারেন। থাক ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। সে আপনি রাগ করতেই পারেন, তবে এই রোগের চিকিৎসা নেই। আপনারা হয়তো আরো ভালো জায়গায় ট্রিটমেন্ট করবেন, সে করতেই পারেন, তবে তাতেও বিশেষ লাভ হবে না। অনেক কিছুই তো করা হলো বৌদি, কিন্তু কোনোভাবেই তো এই রোগের সমাধান করা গেল না। আমার কাছে একটা শেষ উপায় আছে। ওই দক্ষিণ পাড়ার শেষের গলিটার ওখানে একটা ওঝা আছে, তার কাছে একবার গেলে যদি কোনো সমাধান হয়। আমার যে কিছুই মাথায় ঢুকছে না সোমনাথদা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। বিপদ, বিপদ তোর চারিদিকে ঘুরছে। এক অশুভ শক্তি তোর আশেপাশে রয়েছে। এর থেকে বাঁচার উপায় কি বাবা? বাঁচার কোনো উপায় নেই, যদি না সে প্রেত চায়। এই যে সে প্রেত না, এ প্রতিশোধ চায়। এত মানুষ থাকতে কেন সে তোর পেছনে পড়েছে এটা ভেবেছিস? কিসের প্রতিশোধ বাবা? অনিকেত কি করেছে? সেটা আমি কি করে বলবো? আপনি কোনো একটা উপায় বলে দিন না বাবা। একটা উপায় আছে, সেই প্রেতের সাথে তোদের কথা বলতে হবে। সে কি চায় সেটা শুনতে হবে। কিন্তু সেটা কি করে হবে? শহর থেকে দূরে এক নির্জন এলাকায় কোনো পুকুর পাড়ে বা দিঘির পাড়ে তোদের যেতে হবে। আমি তোদের একটা ঘট দেব, তার মধ্যে ছাই থাকবে। সেখানে গিয়ে চারপাশে ছাই ছড়িয়ে সেই প্রেতকে ডাকবি, সে আসবে, আসবেই। আচ্ছা বাবা। কে আপনি? সামনে আসুন, কেন আমার পেছনে পড়েছেন? দেখলাম আস্তে আস্তে একটা প্রেতাত্মা আমাদের সামনে এসে দাঁড়ালো। কি বিকট চেহারা তার! তার মুখের এক পাশ ক্ষতবিক্ষত, রক্তে ভর্তি। কি চান আপনি? কেন আমাদের ক্ষতি করছেন? ক্ষতি আমি করেছি, আর আমার সাথে যেটা হয়েছিল সেটা ক্ষতি ছিল না। ভুলে গেছিস এত সহজে? মনে পড়ে সেই রাতের কথা, 25শে ডিসেম্বরের সেই রাত। মদ্যপান করে একজন লোককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলি তোরা, মনে পড়ে? আজ তোদের জন্য আমার পরিবারটা শেষ হয়ে গেছে। কি দোষ ছিল আমার? অনেকে সোমনাথদা, কি বলছেন উনি? এসব সত্যি? হ্যাঁ বৌদি, সব সত্যি। সে রাত কখনো ভোলার নয়। সে রাতে আমি আর অনিকেত পিকনিক করে ফিরছিলাম। জেদ করিস না অনি, তোর নেশাটা বড্ড হয়েছে। তুই আজ ড্রাইভ করিস না, তুই বস, আমি ড্রাইভ করছি। হস, তুই বেশি বুঝিস। আমার কোনো নেশা টেশা হয়নি, আমি চালাবো গাড়ি, তুই বস চুপচাপ। আস্তে অনি, আস্তে চালা, সাবধানে। অনিকেত! সে রাতে আমি রক্ত জোগাড় করে হাসপাতাল যাচ্ছিলাম। আমার বউ হাসপাতালে ভর্তি ছিল। আমার একটা ছোট্ট 3 বছরের মেয়ে। রক্ত জোগাড় করতে না পারায় আমার বউয়ের প্রাণ গেল। সে রাতের পর থেকে আমি আর কখনো নেশা করিনি। সেদিনের সেই ঘটনার জন্য আমি আজও আফসোস করি। আমাদের ক্ষমা করে দিন, আমরা এ ভুল, এই অন্যায় আর কখনো করব না। নেশা করে ড্রাইভ করা যে কতটা অন্যায়, এতে যে মানুষের জীবন যেতে পারে, আমরা আজ তা বুঝি। ক্ষমা করে দিন আমাকে, আমি প্রায়শ্চিত্ত করব। আমি পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করব।
পুলিশের কাছে সারেন্ডার করে কি হবে? যদি প্রায়শ্চিত্ত করতেই চাস তাহলে আমার ছোট্ট মেয়েটাকে নিজের মেয়ের পরিচয় দিয়ে মানুষ কর। আমরা মারা যাওয়ার পর থেকে আমাদের মেয়েটা অনাথ আশ্রমে মানুষ হচ্ছে। বল, পারবি? হ্যাঁ পারবো। আপনার মেয়েকে আমাদের নিজেদের মেয়ের মতো করেই বড় করব। শুধু আপনি আমাদেরকে ছেড়ে দিন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। সেই বাচ্চা মেয়েটাকে অনাথ আশ্রম থেকে আমরা দত্তক নিয়ে নিজেদের মেয়ের পরিচয় দিয়ে মানুষ করতে থাকলাম। আমাদের জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আজকের গল্পটা শুধুমাত্র একটা গল্প নয়, এরকম ঘটনা প্রায়ই ঘটে চলেছে। তাই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, মদ্যপান করে কখনো কেউ গাড়ি চালাবেন না। এটা শুধুমাত্র একটা অপরাধ নয়, কারণ এতে একজনের জীবন যেতে পারে এবং তার সাথে সাথে একটা পরিবারও শেষ হয়ে যেতে পারে।